হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর, ইউ আর ওয়াচিং দ্য টিএমভি। তো আজ চঞ্চল ঘোষ অর্থাৎ নিমেষ অঙ্ক বইয়ের থেকে আমাদের যে ফার্স্টে আপলোড করা হয়েছিল অনুশীলনী চ্যাপ্টার 1, তো আজকে তার দ্বিতীয় পার্ট অর্থাৎ অনুশীলনী 2 এর প্রথম থেকে শুরু করব। তো এটা তোমাদের বইয়ের পড়বে কত পেজ নাম্বার পড়বে হচ্ছে 102। 102 এর আজকে চেষ্টা করব এক থেকে এখানে 30টা অঙ্ক আছে কমপ্লিট করে দেওয়ার। তো চলো বেশি কথা না বলে শুরু করি। প্রথম অঙ্ক কি আছে বলছে, চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। কতটা হ্রাস পায়? দেখো, আগের দিন আমি ফার্স্ট অর্থাৎ অনুশীলনী একে যেটা বলেছিলাম, এটা একের ভেতরেও এরকম অঙ্ক কিছু ছিল যে যখন কোনো কিছুর দাম বৃদ্ধি পাবে, হ্যাঁ, এখানে যেমন বলছে 25% বৃদ্ধি পাচ্ছে এবং খরচ অপরিবর্তিত, বলছে খরচ একই রেখে চিনির বরাদ্দ হ্রাস কতটা করতে হবে, অর্থাৎ খরচ এক রাখতে গেলে চিনির কতটা বরাদ্দ হ্রাস করতে হবে। ঠিক আছে? তো এখানে কি বলছে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা প্লাস সাইন দিয়ে লিখবো 25%, অর্থাৎ 25/100, অর্থাৎ এটা 1/4। দেখো, 1/4% বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমার যদি খরচ একই রাখতে হয় তাহলে কতটা হ্রাস করতে হবে বরাদ্দ, যেহেতু হ্রাস করতে হবে সেহেতু আমরা মাইনাস দিয়ে লিখবো, মাইনাস এই উপরে একটা এক আমরা উপরে লিখে দেবো। এবং যেহেতু এখানে দেখো আমাদের এখানে কি বলছে, এখানে আমাদের এই দেখো আমরা আগে দেখবো যে প্লাস সাইনটা প্রথমে প্রথমে যদি প্লাস থাকে তাহলে আমরা এটাকে যোগ করব। তাহলে কি যোগ করলে কত হবে? উপরের এক আর নিচের 4 যোগ করলে 5 হলো। ঠিক আছে? অর্থাৎ এই 5-এর মধ্যে আমাদের এক অংশ বাদ দিয়ে দিতে হবে, তাহলে এটা 100%, অর্থাৎ 100-তে কত, তাহলে আমরা 100-এর সঙ্গে যদি গুণ করে দিই তাহলে আমরা শতকরা পেয়ে যাব। তাহলে এটা 20, 20, অর্থাৎ যেহেতু মাইনাস, তাহলে আমরা এটা কি মাইনাসে পেলাম, অর্থাৎ বরাদ্দ হ্রাস করতে হবে কত পার্সেন্ট? 20%। আমাদের অপশান এ 20% হ্রাস করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা করি। রান্নার তেলের বাজার দাম 16.23% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ হ্রাস কতটা করতে হবে? সেই আগের মতো। দেখো, বৃদ্ধি পাচ্ছে মানে আমরা প্লাস সাইন দিয়ে লিখছি, কত? 16.23%। তো এটাকে যদি আমরা ভাঙি, 3 ষোলো 48, উপরে তাহলে 48 আর 2 50, 50/3 ইন্টু 100% উঠিয়ে দিলাম, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলাম আমরা, তাহলে কি এটা কেটে দিলাম, এটা 2 বার গেল, তাহলে কত হলো? 1/6। দেখো, এটা কিন্তু প্লাস সাইনে আছে, তাহলে আমরা কি, আমাদের হ্রাস করতে হবে, খরচ কমাতে হবে। ঠিক আছে? দেখো হ্রাস কতটা পাই সেটা বলেছে, তার মানে আমাদের মাইনাস সাইনে লিখবো, মাইনাস, তাহলে উপরে এক। দেখো, এখানে প্লাস সাইন আছে এই জন্য আমরা উপরেরটা নিচেরটা যোগ করব, তাহলে যোগ করে কত লিখবো? 7। আর যেহেতু শতকরা বলেছে পার্সেন্টেজ জানতে হবে, তার মানে আমরা এখানে একটা 100 গুণ করব এবং এখানে পার্সেন্টেজ সাইনটা দিয়ে দেবো। তাহলে উপরে কত গেল? উপরে 100, নিচে 7%। তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে কত হবে? দেখো, 7 14 98, অর্থাৎ 98, সরি, 7 14 98 মানে কি, 14 7 বার যাবে, আর থাকবে কত? 98, মানে 2 থাকছে, 2/7, 14 পূর্ণ 2/7, অপশান আমাদের সি, 2-এর অপশান সি। চলো পরের অঙ্কটা দেখে নিই, আশা করি বুঝতে পেরেছো। আর কেমন লাগছে ক্লাসগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, যেহেতু চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। চালের বাজার দাম 5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। দেখো, এটা ঠিক আগে যেটা তার উল্টো, তো এটা যদি করি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হ্রাস পাচ্ছে, এখানে 5% হ্রাস মানে কি, আমরা -5%কে তোলার জন্য নিচে একটা 100 দিয়ে ভাগ করলাম, তাহলে কত পেলাম? এটা 1/20। তাহলে এখান থেকে আমরা কি হলাম? -1/20। ঠিক আছে? দেখো, এটা কিন্তু মাইনাস হচ্ছে, মাইনাস, তাহলে আমাদের বৃদ্ধি করতে হবে, খরচা না কমিয়ে দ্রব্যের ব্যবহার বাড়িয়ে দিলে তাহলে কি হবে? দেখো, তাহলে আমরা ব্যবহার বাড়াবো মানে প্লাসে লিখবো, প্লাসে। দেখো, এখানে মাইনাসে, তার মানে কি, আমরা উপরের একটা, ঠিক উপরে যেটা থাকবে সেটা উপরে থেকেই যাবে, 1 5 7 যাই থাকতো উপরে সেভাবে থেকে যেত। তাহলে কি, আমরা 20 থেকে এই একটাকে বাদ দেবো, 20 থেকে 1 বাদ দেবো, তাহলে কত পাবো? 19। আর এটা যেহেতু শতকরা অর্থাৎ পার্সেন্টেজ আনতে হবে, সেহেতু আমাদের এখানে একটা 100 গুণ করতে হবে এবং পার্সেন্ট সাইন দিতে হবে। তো তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? উপরে আমরা 100 পাচ্ছি, নিচে আমরা পেলাম 19। তাহলে এটা যদি আমরা ভাগ করি, ভাগ করে কত হবে? 5 19 95, তাহলে কত থাকলো? 95 থেকে 100 বাদ দিয়ে, 100 থেকে 95 বাদলে 5, তাহলে 5 পূর্ণ 5/আমরা 19 পেলাম পার্সেন্ট, অপশান সি। আশা করি বুঝতে পেরে। চলো পরের অঙ্ক দেখে নিই। লবণের বাজার দাম 12.12% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার কতটা বৃদ্ধি পাবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে কি, দেখো,
এখানে আমরা কি হ্রাস পাই, অর্থাৎ মাইনাস সাইনে লিখছি, মাইনাস 12 পূর্ণ 1/2, 12 পূর্ণ 1 মানে 12×2 = 24 আর 1 25, তাহলে তাহলে আমরা কত পেলাম, 25 নিচে 2 গুণ 100, পার্সেন্ট তোলার জন্য 100 গুণ করলাম, তাহলে একবার, এটা 4 বার, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে আমরা মাইনাস সাইনে পাচ্ছি 1/8, তাহলে এটা প্লাস সাইনে, অর্থাৎ বৃদ্ধি করতে হবে, দ্রব্যটির ব্যবহার কতটা বৃদ্ধি করতে হবে, তার মানে প্লাসে বৃদ্ধি, তাহলে কি এইখানে যেহেতু আমরা এই সাইনটা দেখবো যে কি প্লাস বা মাইনাস আছে, তাহলে কি এটা উপরে 1 আর 8 থেকে 1 বাদ দিলে আমরা 7 পাবো, গুণ 100, তাহলে কত হলো দেখো 100/7, এখানে পার্সেন্ট সাইন দিতে হবে সাথে সাথে। তো এটা যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করে কত পাবো দেখো, 14, 7 14 98, 14/2, অর্থাৎ অপশান ডি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, 5 নাম্বার। দেখো বলছে এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত কম। দেখো আমরা তাহলে লিখে নিই এ বি, অর্থাৎ আমরা এখানে লিখলাম একটা এ বা বি। বলছে দেখো এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, অর্থাৎ বি এর বেতন যদি 100 টাকা হয় তাহলে এর বেতন কত হবে, 120 টাকা। এটাকে আমরা যদি কাটি দেখো 5 20 100, 6 20 120, ঠিক আছে। তাহলে কি দেখো কত কম, বি এর বেতন এ এর বেতনের চেয়ে কত কম, এ এর বেতনের চেয়ে কত কম, এর বেতন 6 টাকা, বি এর বেতন 5 টাকা, তাহলে 1 টাকা কম হচ্ছে, তাহলে 1 টাকা কম 6 টাকার ভেতরে, 1 টাকা কম 6 টাকার ভেতরে, তাহলে কি, তাহলে এখানে শতকরা কত কম, শতকরা কম বের করতে গেলে আমরা জানি কি 100 দিয়ে গুণ করতে হবে। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো দেখো, এখানে আমরা 3 করছি, এখানে আমরা 50 করছি। তো 1/6কে যদি পার্সেন্টেজে প্রকাশ করা হয় তাহলে আমরা কত জানি, আমরা জানি যে 16/2, অথবা এটাকে যদি ক্যালকুলেশনে নিয়ে আসা হয় তাহলে 50/3, এটাকে সমাধান করলে কত, 3 ষোলো 48, থাকলো 2 আর নিচে 3, ঠিক আছে, এত পার্সেন্ট, অর্থাৎ অপশান এ, 5-এর অপশান এ। চলো পরিবর্তন অঙ্ক দেখে নিই, 6 নাম্বার। বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16/2 বেশি, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম। প্রথম সংখ্যা, প্রথম আর দ্বিতীয়, প্রথম সংখ্যা দেখো আগে আমরা এটাকে ইয়ে করি, 16/2 সমান কত। আগে আমরা করলাম 16/2 মানে কি, 1/6, 1/6, দেখো এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে কি হবে, 50 হবে, 3 ষোলো 18 যদি 50/3, আর পার্সেন্ট বানানোর জন্য নিচে একটা 100 কেটে দিলাম, এটা 2 বার, তাহলে সেই 1/6, তার মানে কি এত বেশি, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা এত বেশি, তাহলে কি দ্বিতীয় সংখ্যা যদি 6 হয় তাহলে 1 বেশি, প্রথম সংখ্যাটা কত বেশি, 1 বেশি, তাহলে এটা কত হবে, 7 হবে। এবার বলছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা কত কম, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা কত কম, এই জায়গায় একটু বুঝতে হবে, তাহলে কি কত কম, আমরা দেখতে পাচ্ছি 1 কম, আমরা 1 কম দেখতে পাচ্ছি, তাহলে কতই 1 কম, 1 কম আমাদের, 1 কম আমাদের কতর ভেতরে, আমাদের 7-এর ভেতরে 1 কম, 7-এর ভেতরে 1 কম ইন্টু 100%, তাহলে 100-এর ভেতরে কত কম, তাহলে আমরা কত পেলাম, উপরে 100/7, এটাকে ক্যালকুলেশন করলে 14/2, অপশান এ। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, 7 নাম্বার। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক তো করে দিও, কারণ তোমাদের এই লাইকে আমাদের এত খাটনি বা এই যে পরিশ্রমে সেটা খুব আহ, আমাদের কম হয়ে যায়, ভালো লাগে দেখতে। 7 নাম্বার কি বলছে, এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম, বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। 25% কম মানে কি, দেখো এর বেতন আর বি এর বেতনের ভিতরে কথা হচ্ছে, বলছে যে এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম, তার মানে কি বি এর বেতন যদি 100 টাকা হয়, এর বেতন 75 টাকা, অর্থাৎ 4 আর এদিকে 3। দেখো এখানে কি বলেছে, পরে জিজ্ঞেস করছে কি বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি, কত বেশি, দেখো এর বেতনের থেকে 1 টাকা বেশি, 1 টাকা বেশি কত টাকায়, 3 টাকায়, তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ সাইন বসিয়ে দিলাম, তাহলে দেখো এটা 100/3, তো পার্সেন্ট,
এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে বের করি তাহলে কত আসবে, 3.1% অর্থাৎ অপশান বি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 8 নাম্বার বলছে এর বেতন বি এর বেতনের অপেক্ষা 50% কম, বি এর বেতন এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি। ঠিক সে আগেকার মতো, দেখো 50% মানে হাফ, তবু আমরা এইভাবেই করি যে ধরো বি এর বেতন অপেক্ষা 50% কম, মানে কি বি এর বেতন যদি 100 টাকা হয়, এর বেতন 50 টাকা, অর্থাৎ 2, এটাকে আমরা 1 করে নিলাম। দেখো এবার কতটা কম, বি এর বেতন এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি, এর বেতন অপেক্ষা বেশি কতটা, 1 বেশি। 1 বেশি কতর ভেতরে, 1-এর ভেতরে, 1-এর ভেতরে 1 বেশি হচ্ছে, তাহলে 100-র ভেতরে কত বেশি, 100%, অর্থাৎ এটা 100%। আমরা কত পেলাম, অপশান সি 100% বেশি। পরবর্তী অঙ্ক 9 নাম্বার, একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হলো, মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে। দেখো এই অঙ্কটা আমরা এবি রুলস বা আরও অনেকভাবেই করা যায়। তো দেখো প্রথমে আমরা এবি রুলস দিয়ে করি। প্রথমে 12% বাড়ানো হলো অর্থাৎ +12, পরে আবার 12% হ্রাস করা হলো অর্থাৎ -12। দেখো এরপরে কি, প্লাস মাইনাসে মাইনাস, উপরে কি হয় এবি, অর্থাৎ 12 +12 আর -12। তো এই +12 -12 মিলে এখানে কিন্তু এই -12টা হয়, অর্থাৎ আমরা এখানে এই প্লাস সাইনটা বাদ দিয়ে দিলাম, দিয়ে সোজা একবারে এখানে 12/100% লিখে দিলাম। দেখো +12 -12 কেটে গেল, 12 কত হলো, এখানে -144/100। তো এটাকে যদি আমরা করি তাহলে কি হবে, -1.44%, অর্থাৎ 1.44% হ্রাস। এটা দেখো এই অঙ্কটা যদি আমরা আরেকভাবে করি, যে যখন সেম সংখ্যাকে বাড়িয়ে এবং সেম সংখ্যাকে কমিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে, অর্থাৎ এই যে যদি আমরা এটাকে এক্স এবং এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করি, অথবা দুটোকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, দেখো যদি একবার বলে 1% বাড়িয়ে এবং সেই 1% কমানোর কথা যখন আসবে, মানে সেম পার্সেন্ট বাড়ানো কমানোর হিসাব যখন আসবে, তখন আমরা সোজা মাইনাসে দেখব। যখন পার্সেন্টেজ দুটো একই হবে, অর্থাৎ এখানে 30 হলে 30 হতো, দেখা যায় প্রথমে 30 বাড়লো পরে 30 কমালো, এরকম হয় যদি, যেমন এখানে বলছে 12 বাড়িয়েছে 12 কমিয়েছে, সেক্ষেত্রে কি হবে, আমরা একবারে মাইনাস সাইন দেবো, অর্থাৎ কমবে, কনফার্ম কমবে। তাহলে কতটা কমবে, আমরা যে পার্সেন্টেজটা বলবো ডিরেক্ট সেই পার্সেন্টটাকে গুণ করে দিয়ে নিচে 100 বসিয়ে দেবো, ঠিক আছে। যেমন দেখো এখানে 12 গুণ 12, আমরা মাইনাস সাইন এখানে লিখে দিয়েছি বাই 100। তো এখানে কি, এটাকে আমরা ভাঙি তাহলে 1.44, অর্থাৎ দেখো শুধু এই যে লাস্টে এইটুকু শুধু আমরা এই শেষের এইটুকুকেই পেয়ে যাচ্ছি। দেখো এই মাইনাস সাইন সহ আমরা এটুকু পেয়ে যাচ্ছি। তাহলে কি, প্রথমে দেখো যেহেতু পার্সেন্টেজ সেম কিন্তু প্লাস মাইনাসে কেটে কিন্তু আমাদের এইখানে ক্যালকুলেশন শূন্য হয়ে যাচ্ছে, তো সেই জন্য শুধু আমরা এই পরেরটুকুকে গুণ করে 100 দিয়ে ভাগ করলেই আমরা ডাইরেক্ট পার্সেন্ট পেয়ে যাব। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, আশা করি বুঝতে পেরেছো। 10 নাম্বার বলছে কোনো পরীক্ষায় পাস নাম্বার 16%, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষার মোট নম্বর কত ছিল। দেখো যদি কোনো ব্যক্তি 55 পেয়ে 25 নাম্বারের জন্য ফেল করে, তার মানে কি, এইখানে সে এই যে নাম্বার পেয়েছে এবং যার জন্য ফেল করেছে, তাহলে দুটো মিলে 5 নাম্বার ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 25 যোগ 55, এই দুটোকে আমরা যোগ করে কত পাচ্ছি, আমরা পাচ্ছি 80। এই 80 নাম্বারই 16%-এর সমান, ঠিক আছে, 80 নাম্বারই 16%-এর সমান। তাহলে এখানে আমাদের 100% নাম্বার বের করতে হবে। দেখো এটা কিন্তু এর 5 গুণ, তাহলে 100-র 5 গুণ যদি আমরা বের করি, তাহলে আমরা ফুল নাম্বার পেয়ে যাব 105 গুণ 500, অর্থাৎ ওই পরীক্ষায় মোট নাম্বার কত ছিল, 500। অপশান বি। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক দেখে নিই। 11 নাম্বার, পরীক্ষায় একজন ছাত্র 46% নাম্বার পেয়ে 55 নাম্বারের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 81% নাম্বার পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নাম্বার বেশি পায়, তবে পরীক্ষায় মোট নাম্বার কত ছিল। দেখো একজন পাচ্ছে 46% নাম্বার, তাই না, 46% নাম্বার পাচ্ছে, ফেল করছে কত নম্বরে, 55 নাম্বারের জন্য ফেল করে, তাহলে 46 প্লাস আমরা যদি এখানে 55 লিখে দিই, তাহলে 5 নাম্বার হয়ে গেল, ইকুয়াল। পরবর্তীতে আরেকজন বলছে 81% নাম্বার পেয়ে
সে 5 নাম্বার থেকে 15 নাম্বার বেশি পেয়ে যাচ্ছে। তাহলে এটাতে 15 নাম্বার বিয়োগ করলে 5 নাম্বার পেয়ে গেলাম। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসলে কি হবে, এই এটা যদি আমরা এদিকে নিয়ে যাই এবং এটা যদি আমরা এদিকে নিয়ে যাই, দেখো আমরা একবারে এইদিকে পার্সেন্টেজ দিয়ে লিখবো, এদিকে পার্সেন্টেজ। তাহলে 81 থেকে 46 অর্থাৎ 46% বাদ দিলে আমরা কত পাবো, আমরা পাবো 35%। 35%। আর এটাকে যদি আমরা এই দিকে নিয়ে যাই তাহলে যোগ হবে, যোগ কত, 55 যোগ 15, তাহলে কত হলো, আমরা 70 পেলাম। 55 সাথে 5 যোগ করলে 60 আর 10 70, 70 পেলাম। তাহলে দেখো এইখানে কিন্তু 2 গুণ হচ্ছে, তাহলে আমাদের কি, আমাদের পেয়েছে, তবে পরীক্ষায় মোট নাম্বার, মোট নাম্বার মানে কি, আমরা সবসময় পূর্ণ নাম্বার বা মোট নাম্বারকে 100% দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা মোট নাম্বার পেয়ে যাবো 100%-এর। তাহলে কত হচ্ছে, 100% 2 গুণ করলে 200 হচ্ছে। তাহলে আমাদের এই পরীক্ষায় মোট নাম্বার ছিল 200, অপশান ডি, 11-র অপশান ডি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। নাম্বার 12 নম্বর কি বলছে, পরীক্ষায় একজন ছাত্র 39 নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল। ঠিক সেম আগে যেটা করলাম ঠিক সেরকম। দেখো এই যে 39% নাম্বার পেয়েছে, পেয়ে দেখো 58 নাম্বারের জন্য সে ফেল করছে, 58 নাম্বারের জন্য সে ফেল করছে, মানে 39% যোগ 58% তবে সে পাস মার্ক। এবং দেখো 55 নাম্বার পেয়ে সে পাস অপেক্ষা 22 বেশি পাচ্ছে। তার মানে কি, আমরা যদি 55%-এর থেকে আমরা যদি 22 নাম্বার বিয়োগ করে দিই তবে 5 নাম্বার হলো, তাই না? তাহলে দুদিকে সমান হচ্ছে। এর সঙ্গে যদি এটা যোগ করি তাহলে এটা হচ্ছে 5 নাম্বার, এবং এর সাথে যদি এটা বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করে আমরা কি পাচ্ছি, এটাও 5 নাম্বার পাচ্ছি, তাই না? তাহলে 2 5 সমান লেখা যায়, কারণ এক পরীক্ষা যদি একই হয় তো 5 নাম্বার তো সমান হবেই। ঠিক আছে, তো 55 থেকে 39 বিয়োগ করে দিই, বিয়োগ করে আমরা কত পাবো, বিয়োগ করে আমরা এখানে পাবো 16%। ঠিক আছে, 16%। এই যে 16%, এই 16%, আর এদিকে কত হচ্ছে 22, এদিকে আসলে কত হচ্ছে 60 80, এটা 80। এবার দেখো তবে পরীক্ষায় মোট নাম্বার মোট কত নাম্বার ছিল। দেখো এটা 16%, এটা কিন্তু দেখো 5 গুণ। যদি আমরা এখানে 100% অর্থাৎ মোট পরীক্ষার মোট নাম্বার 100%, তাহলে কি এখানে যদি আমরা 100-র সঙ্গে ঠিক 5 গুণ করি তাহলে মোট পেয়ে যাব। তাহলে মোট কত, 500, সরি, মোট নাম্বার আমরা কত পেলাম, 500, অর্থাৎ অপশান সি, 12-র অপশান সি। পরবর্তী অঙ্ক দেখে নিই, চলো 13 নাম্বার। 13 নম্বর বলছে, পরীক্ষায় একজন ছাত্র 30% নাম্বার পেয়ে 30 নাম্বারের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 45% নাম্বার পেয়ে 5 নম্বরকে 15% বেশি পায়। পাস করতে শতকরা কত নাম্বার পেতে হতো। এবারে বলেছে পাস করতে গেলে পুরো নাম্বার কিন্তু জিজ্ঞেস করেনি, অর্থাৎ 5 নাম্বারটা কত ছিল। তাহলে আমরা যদি এখানে লিখি কেস 1, আমরা যদি এখানে 1 নাম্বার দিয়ে যদি আমরা এইভাবে বলি পাস, পাস সমান কত লেখা যায়, তাহলে 33% নাম্বার পেয়েছে, সে 30 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে এটা একটা 5 নাম্বার। আর দ্বিতীয় ক্ষেত্রে 5 নাম্বার আমরা কি লিখতে পারি, যে একজন 45% নাম্বার পেয়েছিল, পেয়ে সে 15 নাম্বার বেশি পেয়েছে, অর্থাৎ 5 নাম্বারের থেকে 15 নাম্বার, তো 50 নয়, সরি, 15 নাম্বার বেশি পেয়েছে। দেখো এই যে 1 আর 2 কিন্তু সেই একই পাশের কথা বলছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 30% যোগ 30 সমান 45% বিয়োগ 15, অর্থাৎ আগে আমরা যেটা করলাম সেম সেটাই, এটা পার্সেন্ট সাইন হবে এখানে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 15%, 15% সমান 45, 15% সমান 45। তাহলে 1% সমান আমরা কত পাচ্ছি, এখানে 3 নাম্বার পাচ্ছি। দেখো যদি আমরা এখানে এই 1-এ বা 2-এ যে কোনো এক জায়গায় বসিয়ে দিলে 5 নাম্বার পেয়ে যাবো, তাই আমরা ধরো 1-এই বসাচ্ছি। 1-এ যদি আমরা বসাই তাহলে 5 সমান কত নাম্বার বেরোবে আমাদের, 30%, 3 30 90, পার্সেন্টেজের জন্য পার্সেন্টেজের মান 3, 1% মানে 3, 30% মানে 90, 90 যোগ 30, তাহলে 5 নাম্বার কত, ওই পরীক্ষার 5 নাম্বার ছিল 120। এটা হলো 5 নাম্বার, 120 নাম্বার 5 নাম্বার। তাহলে এই 120 নাম্বার এখানে দেখো পাস করতে শতকরা কত নাম্বার পেতে হতো, তাহলে এই 120 নাম্বার কত পার্সেন্ট, মোট নাম্বারের কত পার্সেন্ট সেটা এখানে জিজ্ঞেস করেছে। তাহলে আমাদের কি ব্যাপারটা দেখো, আমাদের এখানে কিন্তু 100%-এর মানও বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা 100% বের করি তাহলে 100%-এর মান 300, ঠিক আছে। তাহলে
পাশের হার, পাস করতে শতকরা কত নাম্বার পেতে হবে, যে নাম্বারটা পেতে হবে সেটা হচ্ছে, দেখো 120, 120 পেয়েছে কতর ভেতরে, 300-র ভেতরে, ইন্টু, তাহলে এটা কত পার্সেন্ট, ইন্টু 100, কেটে ফেললাম, তাহলে এটা 3 বার গেল, এটা কেটে দিলাম, এটা 40, অর্থাৎ 40%, অপশান ডি। পরবর্তী অঙ্ক চলো দেখে নিই, আশা করি বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কটা কিন্তু একটু বোঝার ব্যাপার ছিল, তো লাস্ট লাইনটা একটু বোঝার ব্যাপার ছিল এখানে, তো এখানে ঠিকঠাক যদি না ধরতে পারো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। পরবর্তী অঙ্ক চলো দেখে নিই। 14 নাম্বার, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 4% হ্রাস করা হলো, ক্ষেত্রফলে কতটা পরিবর্তন হবে। দেখো এগুলো আমরা অনেকভাবেই করে থাকি, ধরো কখনো এইভাবে করি যে 100 ছিল, পরবর্তীতে বৃদ্ধি পেয়ে 110 হলো, পরবর্তীতে 100 ছিল, 4% হ্রাস হয়ে 96 হলো, ঠিক আছে, এটা কেটে দিচ্ছি আমরা, এইভাবে কেটে দিচ্ছি। এবার দেখো তাহলে কত হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 300 অর্থাৎ 1000, হাজারে কত হলো 6, 9 6 15, 5 9 1 10, এইভাবে আমরা একটা করতে পারি। অথবা অথবা আমরা এটাকে এভাবে না করে, এটাকে যদি আমরা এবি রুলসের মাধ্যমে করি তাহলে কিভাবে হবে, দেখো এবি রুলস অর্থাৎ বৃদ্ধিকে আমরা +10 লিখছি, আর হ্রাসকে আমরা -4-এ লিখছি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে একবারে, তাহলে এখানে 10 গুণ 4/100, তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এখানে যোগ অর্থাৎ +6 মাইনাস, এখানে পার্সেন্ট সাইন হবে শেষে একটা, মাইনাস 40/100, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে 0.4 পাচ্ছি, তাহলে 6 বিয়োগ 0.4, তাহলে তাহলে কত হচ্ছে 5.6, 5.6, 5.6কে এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে কত লেখা যায়, দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে কত, 5 উপরে গেল 6, আর এখানে হলো 10 পয়েন্টের জন্য আমরা এখানে 10 লিখে দিলাম, তাহলে কি, এটা হলো 3, এটা হলো 5, তাহলে এত পার্সেন্ট এত, অর্থাৎ এখানে সবগুলোতে পার্সেন্ট হবে, পার্সেন্ট সাইন থাকবে, তাহলে কত, 5×3 5% বৃদ্ধি, অপশান ডি, 14 অপশান ডি। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো। বলছে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস এবং প্রস্থ 5% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল পরিবর্তন কতটা, ওই 5% হ্রাস, -5, 10% বৃদ্ধি, প্লাস মাইনাসে মাইনাস, 5×10=50/100, তাহলে কত হলো, এখানে এখানে কেটে দিলাম, এখানে থাকলো আমাদের হাফ, এদিকে থাকলো, তাহলে এখানে কি +5 মাইনাস হাফ, তাহলে 5-এর থেকে যদি আমরা হাফ বিয়োগ করি তাহলে কত পাবো আমরা, 4.5, 4.5 পাবো, অর্থাৎ 4.5 কোথায় আছে, 4.5 হ্রাস হবে না, অবশ্যই যদি প্লাসে আছে অবশ্যই বৃদ্ধি হবে, 15 অপশান ডি। পরবর্তী অঙ্ক চলো দেখে নিই। 16 নাম্বার, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন কতটা হবে। আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস, দেখো আয়তক্ষেত্র মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, তো বৃদ্ধি 10% অর্থাৎ +10, প্রস্থ 20% হ্রাস অর্থাৎ -20, এখানে প্লাস মাইনাসে মাইনাস, -20 ইন্টু 10 অর্থাৎ 200/100, কেটে দিলাম, 200 থাকলো 2, তাহলে এদিকে কত হলো, এদিকে আমাদের -10 থাকলো, -10, 10 থেকে +10 বিয়োগ 20 অর্থাৎ -10 -2 অর্থাৎ 12% হ্রাস, 12% হ্রাস, 16 অপশান সি। আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না, নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী অঙ্ক চলো দেখে নিই। 17 নাম্বার, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 13% বৃদ্ধি ও প্রস্থ 2% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফলের পরিবর্তন কতটা হবে। দেখো আয়তক্ষেত্র মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো, আয়তক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ একটা আর এ একটা, এই গুণফল ক্ষেত্রফল হয়, তাহলে কি দৈর্ঘ্য যদি 13% বৃদ্ধি ও প্রস্থ 2% বৃদ্ধি করা, দুটোই বৃদ্ধি হচ্ছে, তাহলে কি 13% যোগ 2%, প্লাস প্লাসে প্লাস, তাহলে
13 দুগুণে 1/26 লিখে দিলাম বাই 100%। তাহলে কি দেখো, 13 2 15, 15 যোগ এখানে 0.26%, 0.26%। তাহলে আমরা কি পেলাম, 15.26% বৃদ্ধি পাচ্ছি, যেহেতু প্লাসে আছে। 15.26% আমরা কতই পাচ্ছি, অপশান বিতে পাচ্ছি, 17 অপশান বি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি ও প্রস্থ 20% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফলের পরিবর্তন কতটা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে কি দেখো, 30% বৃদ্ধি প্লাস 30 প্লাস 20, প্লাস প্লাসে প্লাস 30 গুণ 20 বাই 100। তাহলে কত হলো, 0 0 কেটে দিলাম, থাকলো কত, 6, 600 বাই 100 6। এখানে কত পেলাম আমরা, 50, 50 আর 6 56, অর্থাৎ এটা 56%। দেখো এটাকে যদি, এটা আরোভাবে করা যায়, 100 ছিল আগে, বৃদ্ধি পেয়ে 130 হলো, 0 কেটে দিলাম, 13 থাকলো। পরবর্তীতে 100 ছিল, বৃদ্ধি পেয়ে 120 হলো, 0 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 100 পাচ্ছি। এবার দেখো 12 13 গুণ, 12 13 গুণ যদি তোমরা একবারে না করতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের সময় লেগে যাবে। তো যদি তোমরা এইভাবে করো, অর্থাৎ এবি রুলস, এইভাবে যদি করো, তাহলে দেখো এর থেকে অনেক কম সময় তোমরা অঙ্কটা শেষ করতে পারছো। ইনফ্যাক্ট তোমরা মুখেই করে নিতে পারবে। মুখে যেহেতু দুটোই বৃদ্ধি, তাহলে দুটো বৃদ্ধি হলো যোগ, তাহলে 20 30 50 আর 3 30, 30 ইন্টু 20 600, 600 বাই 100 মানে কি 6 থাকছে, 6 আর 50 56। তাহলে অপশন একবারে সি। দেখো এইভাবে কিন্তু মুখেই করে নিতে পারছো, কিন্তু এইভাবে যদি করো তাহলে কিন্তু মুখে না, তোমার ক্যালকুলেটারও মানে তোমাদের খাতায় পাতিয়েও গুণ করতে হতে পারে। তোমাদের এই গুণটা যদি একবারে না করতে পারো, তো ওর থেকে ভালো যে আমরা এভাবেই করি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। আয়তকার একটি জমির দৈর্ঘ্য 15% হ্রাস ও প্রস্থ 8% হ্রাস করা হলো, ক্ষেত্রফলের পরিবর্তন কতটা হবে। দেখো দুটোই যেহেতু হ্রাস, অবশ্যই হ্রাস হবে। এখানে কিন্তু হ্রাস যদি কিছু বলোনি, মানে সবগুলো হ্রাস হবে সেটা বুঝতেই পারছি আমরা। তাহলে -15, -15 -8। এবার দেখো মাইনাস মাইনাসে কিন্তু এখানে আবার প্লাস সাইন হয়ে যাবে, প্লাস সাইন, এটা খেয়াল রাখবে। তাহলে 8 15 কত, 120, 4 15 60, 60 120, 8 15 120 বাই 100%। এটাকে যদি আমরা কেটে দিই তাহলে কি হচ্ছে, 1.2, অর্থাৎ 1.2। এর দুটো বিয়োগ করলে কত হচ্ছে, 23, 23, 23 যোগ 1.2, অর্থাৎ 0.8 হবে, সরি, এটা হবে 21.8%। অপশান হবে এ, এটা অপশান এ, 21.8%। চলো পরিবর্তন অঙ্ক দেখে নিই। সিনেমা হলের আসন সংখ্যা 24% হ্রাস করায় টিকিটের মূল্য 24% হ্রাস করা হলো। মোটের ওপর শতকরা কত হ্রাস হবে। দেখো -12, -12, মাইনাস মাইনাসে প্লাস 12 গুণ 12 বাই 100%। দেখো তাহলে এখানে -12 12 24, এখানে প্লাস 12 12 144, 12 12 144 বাই 100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি, -24 প্লাস 1.44। তো 24 থেকে 1 বিয়োগ করলে 23, 23 থেকে 0.44 বিয়োগ করলে 22 দশমিক কত হয়, 56, 22.56, 22.56, এটা হ্রাস হচ্ছে, এত পার্সেন্ট হ্রাস, 22.56, অপশান ডি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। নাম্বার 22। আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য তার 31% বৃদ্ধি এবং প্রস্থ 31% বৃদ্ধি করা হলো, অর্থাৎ দুটোই দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই 31% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। দেখো 31% বৃদ্ধি, অর্থাৎ 31% বৃদ্ধি পাচ্ছে, এবং আর একটাও 31% বৃদ্ধি পাচ্ছে, সরি 31 13 নয়, 31% বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো প্লাস প্লাস অবশ্যই প্লাস হবে, প্লাস 31, 31 গুণ 31 বাই 100। দেখো এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 62 যোগ 62 যোগ 31-এর স্কোয়ার কত, 961, 31 স্কোয়ার 961 বাই 100।
তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 961 বাই কে 100 দিয়ে ভাগ করি, তাহলে 9.61 পেয়ে যাচ্ছি। তাহলে 61 যোগ 9.61% পার্সেন্ট, সবগুলো শেষে পার্সেন্ট হবে। তো এটা ক্যালকুলেশন করতে কত হচ্ছে, সরি এটা 62 হবে, 61 নয়। তাহলে 71.61%, 71.61%, অপশান বি। 22-এর, সরি হ্যাঁ 22-এর অপশান বি, 71.61%। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 23 নাম্বার, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 17% বৃদ্ধি ও প্রস্থ 17% হ্রাস করা হলো, ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে? দেখো 17 17 34, আর 17-এর স্কোয়ার কত, 289। তাহলে কি 17, দেখো এখানে 17 17 34, দেখো 34 তো হবে না, একটা বৃদ্ধি পাচ্ছে একটা হ্রাস পাচ্ছে, তার মানে কি, এইবার দেখো একটা বৃদ্ধি এবং একটা হ্রাস দুটোই সেম 17, এখানেও 17। তাহলে কিন্তু আমাদের এই যে যদি এখানে বৃদ্ধি +17, হ্রাস -17, দেখো দুটো কিন্তু কেটে গেল, থাকলো কত, প্লাস মাইনাসে মাইনাস 17, 17 গুণ 17/100, ঠিক আছে। 17 17 কত, 289, 289/100 মাইনাসে, তাহলে এটা আমরা কত পাবো, 2.89% হ্রাস হবে, 2.89, 2.89%। 23-এর অপশান এ। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। নাম্বার 24, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে কতটা? এবার দেখো, এবার ঠিক সেই আগেকার মতো কোনো কিছু অপরিবর্তিত রেখে যদি ক্ষেত্রফল অপরিবর্তিত রেখে যদি হ্রাস করতে হয়, ঠিক আছে। দেখো আমরা এ গুণ বি ইকুয়াল আমরা কত পাচ্ছি, এ বি। সে এই এ বিকে যদি অপরিবর্তিত রেখে এদের কারো একটা বাড়ানো কারোর একটা কমাতে হয়, বাড়িয়ে একটা কমাতে হয়, তাহলে কিন্তু পরিবর্তন এদের মধ্যে করতে হবে, এমন পরিবর্তন করতে হবে যে এদের কোনো পরিবর্তন আসবে না, এই গুণফলে কোনো পরিবর্তন আসবে না। ঠিক সেটা এখানে জিজ্ঞেস করেছে। আমরা প্রথমের দিকে 1 2 3 4 যেরকম অঙ্কগুলো করছিলাম ঠিক সেভাবে করব। বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট, তাহলে আমরা প্লাসে লিখবো 20%, অর্থাৎ 20% বৃদ্ধি মানে কি, 1/5। 20%কে ভাগলে আমরা কত পাই, 20/100। তাহলে কেটে দিলে পরে এটা কত হচ্ছে, 1/5, 1/5। তাহলে অপরিবর্তিত রাখতে গেলে প্রস্থ কতটা হ্রাস করতে হবে, হ্রাস করতে গেলে মাইনাস, অবশ্যই মাইনাস উপরে 1, আমরা কি দেখছিলাম যে এই প্লাস সাইন থাকলে আমরা অবশ্যই নিচের উপরে যোগ করব, তাহলে 6 গুণ 100, যেহেতু পার্সেন্টেজে প্রকাশ করতে হবে আমাদের, এটা 3, এটা আমাদের 50। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি, 16.2-3%, 16.2-3% হ্রাস করতে হবে। 24-এর অপশান সি। পরিবর্তন অঙ্ক চলো দেখে নিই। 25 নাম্বার, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রেখে প্রস্থ বৃদ্ধি কতটা হবে? সেই সেম আগের মতো অঙ্ক। দেখো আগেরটা কি বলেছিল, আগেরটাও সেই 20% ছিল, এটা বৃদ্ধি, আর এটা দেখো হ্রাস পাচ্ছে, তার মানে এটা বৃদ্ধি করতে হবে, একটা হ্রাস পেলে অপরটা বৃদ্ধি, আর একটা বৃদ্ধি পেলে অপরটা হ্রাস। কেউ বৃদ্ধি পেলে দেখো একদম বেড়ে গেলে অন্যটাকে কমাতে হবে, আর অন্যটা বেড়ে গেলে আরেকটাকে কমাতে হবে, এটাই স্বাভাবিক নিয়ম যদি সেই তাদের গুণফল এক রাখতে হয়, তাই না। দেখো 20% হ্রাস পাচ্ছে মানে কি, 20% মানে কি, 20/100, তাহলে কেটে করে কত থাকলো, 1/5, মাইনাসে আছে। এটাকে যদি আমরা প্লাস সাইনে লিখি তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি কি, 1/4। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ, কেটে দিলাম, 25 হলো। তাহলে কত পেলাম, 25%, অর্থাৎ বৃদ্ধি করতে হবে 25%। 25-এর অপশান বি। চলো পরিবর্তন অঙ্ক দেখে নিই। 26 নাম্বার, আশা করি বুঝতে পেরেছো। 25 নাম্বার অল্প কটা অঙ্ক আছে, আর আজকে শেষ করে দেবো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ক্লাসগুলো। তোমাদের লাইক কমেন্ট এগুলো অনেক ইন্সপায়ার করে আমাদের পরবর্তী ক্লাসের জন্য। চলো দেখি 26 নম্বরে কি বলছে। একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজিতে, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে, শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না সেটা জিজ্ঞেস করেছে। দেখো এই অঙ্কগুলো আমরা কি করবো, এইভাবে করব। ধরলাম মোট 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্ট আছে, তাদের ধরো 42 জন ইংরেজি পড়ছে, ঠিক আছে। এবার দেখো 36 জন আবার অঙ্কও করছে, ঠিক আছে, 36 জন অঙ্ক করছে।
এইবার দেখো এই যে 15 জন উভয় বিষয়ে, এই 15 জন কিন্তু উভয় বিষয়, অর্থাৎ এই 42 জনের ভিতরেও 15 জন আছে, এই 36 জনের ভিতরেও 15 জন আছে। তাহলে আমার এটা কিন্তু বারবার দুবার হয়ে যাচ্ছে। তাহলে আমরা একবার যদি এর থেকে 15 বিয়োগ করে দিই তাহলে এই ব্যাপারটা সমাধান হয়ে গেল, তাই না? দুইবারের থেকে একবার বিয়োগ করলে স্বাভাবিকভাবে চলে এলো। ধরো 25 তুমি ডবল নিয়ে নিয়েছো। ডবল মানে কি? উভয় বিষয় বলতে এই যে 42 জনের ভিতরে এই 15ও আছে, এই 36-এর ভিতরেও 15 আছে, কমন এরিয়া। ধরো এই একটা, এই একটা, এই একটা, এই হচ্ছে 15, এখানে 42 নোট করছে, এখানে 36 নোট করছে। দেখো দুজনের ভিতরে কিন্তু কমন এই 15টা দুবার হয়ে যাচ্ছে লিখলে। তো সেই জন্য আমরা 15 নিলাম কিন্তু একটা বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের একটা 15 থাকলো। ঠিক আছে, এটা পার্সেন্ট হবে। এবার দেখো 100, এখানে তাহলে কত হচ্ছে? এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 15, 15 15 30, আচ্ছা 15 আর 6 21। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করে কত পাচ্ছি? এখানে থাকছে কত? 63। তাহলে আমরা এখানে কত? 63%। এবার দেখো 100 থেকে 63 থেকে 100 থেকে 63 যদি আমরা বিয়োগ করি, 63 বিয়োগ করলে কত পাবো? 37। কত পাবো? 37, অর্থাৎ 37 জন। আমাদের শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না, অর্থাৎ 37 জন এদের কিছুই পড়ে না। পরবর্তী অঙ্ক চলো দেখে নিই। 27 নাম্বার, বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীতে 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে এবং 25 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে? দেখো এটাও ঠিক সেই আগেকার মতোই। হুম, এটাও ঠিক সেই আগেকার মতো। ধরো স্টুডেন্ট কত? ওখানকার মোট স্টুডেন্ট যদি আমরা 100 জন ধরি, 100 জন থেকে এই যে 46, অর্থাৎ 46 জন ছাত্র অঙ্কে ফেল করছে এবং 29 জন, সরি 39 নয়, 29 জন ছাত্র ইংরেজিতে ফেল করছে। এবং উভয় বিষয়ে দেখো 15 উভয় বিষয়ে ঠিক আগেকার মতো যেমনটা ডায়াগ্রাম আঁকিয়ে দেখালাম। তাহলে এর থেকে 25 বিয়োগ করে দিই। 25 বিয়োগ করে দিলে আমাদের সমাধান হয়ে যাচ্ছে 25। তাহলে এখানে 4, 46 প্লাস 50, তাহলে এখানে আমরা কত বেরোচ্ছে? এখানে আমাদের 50 বেরোচ্ছে। তাহলে 100 থেকে আমরা 50 বিয়োগ করে দিলাম। তাহলে উভয় বিষয়ে কতজন পাস করে? তো এই যে উভয় বিষয়ে পাস করা মানে কি? ধরো এরা তো সবাই ফেল করছে, এরা সবাই ফেল করছে, তাহলে মোটের থেকে ফেল বিয়োগ করলে পাস বেরিয়ে যাবে আমাদের। তাহলে পাস কতজন করছে? পাসও আমাদের আধা স্টুডেন্ট 50% পাস করছে আর 50% ফেল করছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীতে 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করে, 85% ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে। যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে তবে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো তাহলে এখানে কতজন ছাত্রছাত্রী ফেল করে সেটা যদি আমরা বের করে নিই তাহলে এটা কিন্তু আমাদের খুব সহজ হবে অঙ্কটা করতে। ঠিক আছে, ধরো দেখো এইখানে যদি আমরা এরকম করি, ইংরেজিতে কত পার্সেন্ট, অঙ্কে কত পার্সেন্ট, টোটাল টোটাল আমরা যদি পাস বের করি, টোটাল পাস, অর্থাৎ দেখো এখানে কমন কি আসছে? যদি আমরা এইভাবে, আগেরটা তো ডিরেক্ট করেছিলাম, আমরা তো ডায়াগ্রাম দিয়ে এঁকে দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই যে এইখানে ধরলাম 80% ইংরেজিতে, ঠিক আছে, ইংরেজিতে, আচ্ছা, আবার 85% ম্যাথে, আর এই যে 75% বোথ, এটা বোথ, ঠিক আছে, 75%। দেখো এই যে 75% এ কিন্তু এদিকেও আছে এবং এদিকেও আছে, ঠিক আছে। তাহলে টোটাল পাস, আমরা এখানে কিন্তু টোটাল পাস সংখ্যা বের করে নিতে পারবো। তাহলে কত? টোটাল পাস যদি আমরা মোট পাস, আমরা যদি মোট পাস লিখি তাহলে আমরা 100 থেকে, দেখো এখানে যদি আমরা 100 থেকে এইখানে যোগ বিয়োগ করে কত পাচ্ছি? দেখো 80, 80, 160, 165। দেখো 100, 100 থেকে এখানে কি করলাম? 80 যোগ 85 বিয়োগ 75, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 100 বিয়োগ 80, 80, 160, 85। দেখো
এখান থেকে যদি আমরা বিয়োগ করি, এখান থেকে বিয়োগ করে কত বেরোচ্ছে, 10 যোগ 80 অর্থাৎ 90, তাহলে আমরা 10 পেলাম। এখান থেকে কিন্তু আমরা 10 পেলাম। এই যে 10% এটা কিন্তু ফেল, ঠিক আছে, এই 10% ফেল পেলাম আমরা মোট। এবার দেখো 10% ফেল, তাহলে পাস কত ছিল, পাস অবশ্যই 90। আচ্ছা যাই হোক, এবার আমাদের কি বের করতে হবে, 10%, এই 10% সমান, দেখো এখানে 40 জন উভয় বিষয়ে ফেল করে লিখেছে, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি 10% সমান, সরি, এই যে 40 জন স্টুডেন্ট সমানই 10%, তাহলে 100% সমান কত, দেখো এটা এর কয় গুণ, 4 গুণ, 4 গুণে 40 হয়েছে, তাহলে এরও 4 গুণ করতে হবে, 4 গুণ, তাহলে 400, 4 গুণে 400, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। আমাদের অপশান কত ছিল, অপশান সি 29 নাম্বার, অর্থাৎ শেষের আগের অঙ্কটা। একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে এবং পরে আবার 20% বাড়ানো হলো, সংখ্যাটির মোটের ওপর কত পার্সেন্ট বাড়বে। 20% বাড়ানো প্রথমে, 20% মানে কি, তাহলে কি যোগ 20, আবারও 20 বাড়ানো হলো, তাহলে কত পার্সেন্ট, এ বি, তাহলে যোগ প্লাস প্লাসে যোগ, সরি যোগ যোগ মানে দুদিকে প্লাস প্লাসে প্লাস, 20 যোগ গুণ 20 বাই 100, তাহলে 0 0 কেটে গেল, 4 থাকলো, তাহলে এদিকে 40 আর এদিকে 2 2 4, তাহলে 44% মোটের ওপরে বৃদ্ধি, অপশান ডি। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্ক দেখে নিই। একটি শহরের মোট জনসংখ্যা 60% ভাত, 50% রুটি এবং 20% ভাত ও রুটি উভয়ই খাদ্য খায়। ওই শহরে কতজন মানুষ ভাত বা রুটি কোনোটিই খায় না, ভাতও খায় না রুটিও খায় না, কজন মানুষ আছে, দেখো ডায়াগ্রাম করেই করি। এই ধরো 60% মানুষ ভাত খায়, আচ্ছা, 20% মানুষ সবই খায়, আর 50% মানুষ রুটি খায়, ঠিক আছে, রুটি খায়, তাহলে কি এরা কোনোটি খায় না কতজন লোক, কোনোটি না খাওয়া লোক কতজন, 100 জন লোক ধরলাম ওই গ্রামের লোক, 100 থেকে আমরা 60 যোগ 50 বিয়োগ 20 করলাম, তাহলে কত হচ্ছে, 60 50 110, আর 20 বিয়োগ করলে কত থাকলো, 110 থেকে 20 বিয়োগ করলে 90 থাকে, তাহলে 100 বিয়োগ 90, তাহলে কত, 10, অর্থাৎ আমাদের অপশান বি 10%, ওই শহরে 10% মানুষ ভাত বা রুটি কোনোটিই খায় না। তো এই ছিল আজকে আমাদের চ্যাপ্টার 2-এর, অর্থাৎ চঞ্চল ঘোষ স্যারের বইয়ের 102 পেজের সমস্ত অঙ্ক, অর্থাৎ 102 থেকে 105 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে 30টা, সমস্তগুলোর অঙ্ক সমাধান। তো আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর পরবর্তীতে কোন ক্লাস দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। সাথে থাকার জন্য ধন্যবাদ।